দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TVN24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ব্যালেন্স। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে TVN24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা আগেও আলোচনা করেছি এবং আজকের অনুষ্ঠানে আমরা আবারও আলোচনা করছি কারণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ। স্ক্রিনিং টেস্ট আমরা জানি যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদের জন্য আমরা প্রতি বছর রুটিন ফিজিক্যাল চেক আপ করানোর একটি ব্যবস্থা আছে, সেটা ফলো করে থাকি। একইভাবে স্ক্রিনিং টেস্টও কিন্তু আসলে ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলো দিয়ে আসলে আমরা আগে থেকে বিভিন্ন অসুখ সম্পর্কে ধারণা করতে পারি এবং তার সম্ভাবনা বা ঝুঁকি আমরা বুঝে নিতে পারি এবং সেখান থেকে আর্লি প্রিভেনশন এবং ট্রিটমেন্ট অ্যাটেম্প নিয়ে কিন্তু রোগীকে অনেক সিরিয়াস সিচুয়েশন থেকে আসলে জীবন বাঁচানো সম্ভব। আজকে এ ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ক্রিনিং টেস্ট নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সাথে সরাসরি সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসা, ধন্যবাদ TVN কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে চেষ্টা করব হাইলাইট করার জন্য যে কোন সব স্ক্রিনিং করলে পেশেন্টরা বেনিফিটেড হতে পারেন, তাদের পার্টিকুলারলি প্রাইমারি প্রিভেনশন যেটাকে আমরা বলি, ওইসব যদি ক্ষেত্রে যদি মানে ইন জেনারেল যেগুলো বেশ কমনলি আমরা ইজিলি অ্যাপ্লাই করে অনেক ডিজিজ কন্ডিশন প্রিভেন্ট করতে পারি, ওগুলো ব্যাপারে একটু হাইলাইট করার চেষ্টা করব। ডক্টর হোসেন, আমরা জানি যে স্ক্রিনিং টেস্ট আসলে যদিও এখানে আমরা অনেকভাবেই কিন্তু এটার প্রচার করে থাকি, রোগীদেরকেও রুটিনলি বলা হয়, কিন্তু স্ক্রিনিং টেস্ট কিন্তু আসলে অনেক সময় বিশেষভাবে আমাদের কমিউনিটিতে আমি দেখি যে অনেক বেশি নেগলেক্টেড। ইভেন আমি আসলে আমাদের কমিউনিটি বলবো না, আমি আমেরিকার যারা লোকাল পিপল এই দেশের বর্ন ব্রট আপ অনেক জেনারেশন ধরে থাকছেন, আমি তাদের ভিতরে দেখেছি যে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে। এমনকি একজন রোগী আমাকে একদিন বলছেন যে তার ডাক্তার তাকে বলেছে বোন ম্যারো ডেনসিটি টেস্ট করাবার জন্য, এবং তিনি আমাকে বলছেন যে এগুলো আসলে কিছু না, এগুলো হচ্ছে পেশেন্টদেরকে এক ধরনের গিনিপিক করে তাদের উপরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এবং এগুলো দিয়ে ওষুধ কোম্পানি এবং ডাক্তাররা হেলথ সিস্টেম বেনিফিটেড হয়। তো আমি আসলে শুরুতেই খুব মানে একটি সাধারণ একটি ঘটনা শেয়ার করলাম এই কারণে যে এই ধরনের ধারণা কিন্তু আসলে খুবই কমন। তো শুরুতেই আপনাকে একটু বলবো যে স্ক্রিনিং টেস্ট কি এবং এর ইম্পর্টেন্স আসলেই কত, এটা যদি আপনি একটু আমাদেরকে বলেন। স্ক্রিনিং টেস্ট হচ্ছে বেসিক্যালি একটা প্রিভেন্টিভ মেজার টু আসলে যে একটা জিনিস প্রবলেমটা বেশ কমপ্লিকেটেড হয়ে গিয়েছে অলরেডি, অথবা কিছু কমপ্লিকেশন অলরেডি হয়েছে বিকজ অফ দ্য ডিজিজ কন্ডিশন, ওগুলো যাতে না হয় এগুলো প্রিভেন্ট করা। দ্যাটস দ্য হোল পারপাস অফ দ্য স্ক্রিনিং টেস্ট। যেমন সিম্পলি আমরা যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে চিন্তা করি, যখন আমরা বলি যে অ্যানুয়াল ওয়েলনেস যখন চেক আপে যারা যায়, যেমন ব্লাড প্রেশার চেক করে, এনিবডি 18 বছর উপরে যারা আছেন তাদের কিন্তু ব্লাড প্রেশার চেক করা রিয়েলি রিকমেন্ডেড। That's both in men and women. আমি মানে ইন জেনারেল যেটা পুরুষ মহিলা দুইটা ক্ষেত্রে প্রযোজ্য, আমি এগুলো নিয়ে একত্রিত বলার চেষ্টা করবো যাতে সবাই ইজিলি গেস করতে পারেন। যেমন ব্লাড প্রেশার চেক করা 18 বছর উপরে এনিবডি তারা যখন যায় অ্যানুয়াল ফিজিক্যাল, তাদের ব্লাড প্রেশার চেক, তাদের হাইট ওয়েট মেজার করা। নেক্সট হচ্ছে কোলেস্ট্রল চেক করা। ইন জেনারেল যারা 40 বছর উপরে 40 to 75 আছেন যারা, তাদের কিন্তু মানে অ্যাটলিস্ট এভরি 3 ইয়ার্স কোলেস্ট্রল চেক করা উচিত। আর কারো যদি কোনো সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি থাকে বা অলরেডি কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ আছে, কারো হয়তো অলরেডি ডায়াবেটিস আছে 40-এর আগেই, তাদের কিন্তু আরো আগে এসব উচিত এগুলো চেক করা। তবে ইন জেনারেল রিকমেন্ডেশন হচ্ছে 40 থেকে 40 to 75 যারা আছেন তাদের কোলেস্ট্রলটা চেক করা অ্যাটলিস্ট এভরি 3 ইয়ার্স, কারো যদি অন্য কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে। আবার নেক্সট আসে কোলোনোস্কোপির রিকমেন্ডেশন হচ্ছে 45 to 75 ইয়ার্স ওল্ড। এটা বোথ ম্যান উইমেন মানে পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। যারা 45 to 75 ইয়ার্স এজ আছেন, কারো যদি সিগনিফিকেন্ট যে ফ্যামিলি হিস্ট্রি অফ কোলন ক্যান্সার যদি না থাকে, যে কারো বাবা মায়ের কোলন ক্যান্সার ছিল আর্লি এজে বা কোনো ভাই বোনের কোলন ক্যান্সার ছিল, তাদের হয়তো স্ক্রিনিংটা আরো আগে শুরু করা দরকার। আমি অত জটিল ইসে যাচ্ছি না, বাট ইন জেনারেল রিকমেন্ডেশন হচ্ছে 45 to 75 both in male and female. নেক্সট আসে যেটা আমি নেক্সট হচ্ছে গিয়ে একটা কমন হচ্ছে লাং ক্যান্সার স্ক্রিনিং। স্মোকার প্রচুর আছে বাঙালি কমিউনিটিতে,
যাদের লং হিস্ট্রি অফ স্মোকিং আছে তাদের কিন্তু 50 বছর ঊর্ধ্বে গেলেই তাদের কিন্তু লাং ক্যান্সার স্ক্রিনিং এরই বলে, একটা সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করে লাং ক্যান্সার স্ক্রিন করলে ইজিলি তাদের লাং ক্যান্সার আর্লি ডিটেকশন করলে যেটা ট্রিটেবল মানে কন্ডিশনে পরিণত হবে। এই যে কমন যে মানে স্ক্রিনিং কথা আমি অলরেডি যেগুলো বললাম, যখনই আমরা আসি যে একটা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে পেশেন্ট যাচ্ছে তার অ্যানুয়াল ফিজিক্যালের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফিজিশিয়ান হয়তো তাকে বলতেছে আপনি কি ম্যামোগ্রাম করিয়েছেন কিনা। যেমন সরি আমি ফিমেলের ম্যামোগ্রামটা বলিনি, যেহেতু আমি দুইটা জেন্ডারের ক্ষেত্রে একসাথে বলছিলাম। পেশেন্টের মধ্যে অনীহাটা বেশ কমন যে না ওটা দরকার নেই, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যে কোনো স্ক্রিনিং আমি যেটা বলি স্ক্রিনিং ইন জেনারেল যেটা আমাদের মেইন টার্গেট হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, যাতে পেশেন্টটা পরবর্তীতে একটা দেখা গেল অলরেডি অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে, অ্যাডভান্স কোলন ক্যান্সার ধরা পড়ছে বা অ্যাডভান্সড স্কিন ক্যান্সার ধরা পড়ছে বা এইসব যদি আমরা এই জন্য এই স্ক্রিনিং এর মেইন ইম্পর্টেন্সটা আসে। কিন্তু যখনই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তারা যাচ্ছে আজকাল কিন্তু ইভেন ইলেকট্রনিক হেলথ রেকর্ডেও কিছু কিছু বয়স অনুসারে কিছু কিছু আমরা বলি মানে বেস্ট প্র্যাকটিস অ্যালার্ট বলে, মানে ইলেকট্রনিক হেলথ রেকর্ড এগুলো শো করে যে ও দিস পেশেন্ট ইজ ডিউ ফর এই স্ক্রিন জন্য এই পেশেন্টটা ডিউ, এই স্ক্রিন এই জন্য এই পেশেন্টটা ডিউ। এন্ড অ্যাজ এ ফিজিশিয়ান তখন রাইট আমাদের এই রেসপন্সিবিলিটিতে থাকা উচিত যে আমি অ্যাটলিস্ট পেশেন্টকে আমি অফার করি ট্রাই টু কনভিন্স দ্য পেশেন্ট টু সি ইফ দে আর উইলিং টু ডু দ্যাট স্ক্রিনিং টেস্ট। সবাই যে করে না তা না, যেমন কিছু পেশেন্ট হয়তো তারা দে আর উইলিং টু ডু ইট। ইভেন নট অনলি আমাদের কালচারে না, ইভেন আমি পেন্সিলভেনিয়া যে প্র্যাকটিস হয়ে যায় সেম থিং। অনেক বলছে পার্টিকুলার কোলন ক্যান্সার স্ক্রিনিং ডোন্ট বদার, হ্যাঁ ইফ নাথিং রং ডোন্ট ফিক্স ইট, হ্যাঁ। বাট এইটা লোকজন জানে না যে কোলন ক্যান্সার যদি মানে আর্লি করা যায় মানে ডিটেক্ট করা যায়, সিম্পলি সার্জারি ক্যান ফিক্স দ্য হোল প্রবলেম। মানে ইভেন তখন হয়তো রেডিয়েশন বা কিমো হয়তো লাগবে না, ডিপেন্ডিং অন দ্য স্টেজিং, মানে কোন স্টেজিং ক্যান্সারটা আছে। এই জন্য এই স্ক্রিনিং গুলো খুবই ইম্পর্টেন্ট। আরো কিছু স্ক্রিনিং আমি ইন জেনারেল বলতে চাচ্ছি বোথ মেল এন্ড ফিমেল, যেটা যেমন হেপাটাইটিস সি স্ক্রিনিং। এটা কিন্তু মানে লোকজন বলে ও আই এম নট এ ড্রাগ এডিক্ট, হোয়াই ইউ চেকিং ফর মি হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি স্ক্রিনিং এর রিকমেন্ডেশন কিন্তু আসছেই আমেরিকায়, যারা বেবি বুমার যাদের বলে তার অনেকে আনডিটেক্টেড হেপাটাইটিস সি আছে। কিন্তু হেপাটাইটিস সি যদি খুব ভালো একটা ট্রিটমেন্ট আছে এখন, এই জন্য দ্যাটস দ্য হোল রিজন ফর হেপাটাইটিস সি স্ক্রিনিং এর জন্য। হেপাটাইটিস বি কিন্তু স্ক্রিন করতেছে না, যেহেতু হেপাটাইটিস বি ভ্যাকসিন আছে বাট কোনো ট্রিটমেন্ট নেই। সো এইসব কিছু কিছু ক্ষেত্রে একজন পেশেন্ট যদি আমি বলবো যদি অ্যাটলিস্ট ডাক্তার যেগুলো রিকমেন্ডেশন করেন মানে সেগুলো যদি একটু মানে আমি বলতেছি যে 100% হ্যাভ নিডস টু বি ফলোড, বা অনেক হয়তো কমফোর্টেবল ফিল করবে না সার্টেন টেস্টিং করার জন্য। যেমন একটা ইয়াং মেয়ে যদি আমার ক্লিনিকে আসতে যদি বলি আপনাকে ক্লামিডিয়া স্ক্রিনিং বা গনোরিয়া স্ক্রিনিং করাবো, স্পেশালি আমাদের কালচারে দে গোনা গেট ভেরি অফেন্ডেড, ঠিক না, যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, বাট দ্যাটস রিকমেন্ডেড। আবার ফিমেলদের ক্ষেত্রে যে প্যাপ স্মিয়ারের যে ব্যাপারটা আছে, মানে এনিবডি 21 to 65 যাদের বয়স তাদের কিন্তু প্যাপ স্মিয়ার এভরি 3 years রিকমেন্ডেড। আর কারণ যদি কেউ যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ আগে হয় তাদের আরো আগে শুরু করার নিয়ম। বাট আমি জানি যে আমাদের কালচার কিছু কিছু ব্যারিয়ার আছে বা কিছু, বাট অ্যাজ এ ফিজিশিয়ান ইট ডিপেন্ডস অন আস টু হাউ উই অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট। আমি যে একটা যদি ইয়াং কোনো পেশেন্টকে বলি যে আপনি এগুলো রিকমেন্ডেড আছে, আপনি যদি করাচ্ছেন তখন করাতে পারেন। সিম্পলি an urine test can check that the chlamydia gonorrhea screening for the female patients. So এটাই হচ্ছে মোটামুটি ইন জেনারেল মানে ইন এ নাটশেল মানে যে স্ক্রিনিং এর ব্যাপারে। আপনি যদি কোনো পার্টিকুলার ডিজিজ কন্ডিশনে স্ক্রিনিং ডিটেলস বলতে চান, I'll be more than happy. অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে স্ক্রিনিং টেস্ট অনেকাংশেই অনেক বেশি অবহেলিত আমি মনে করি, যে নেগলেক্টেড। অনেক মানুষই যে আপনি যে কথাটা বললেন যে পেশেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে মনেই করেন যে আমি ঠিক আছে, আমার তো কোনো অসুখ হয়নি, আমি কেন শুধু শুধু টেস্ট করাবো। কিন্তু স্ক্রিনিং টেস্টের পারপাসটাই হচ্ছে যে আসলে অনেক অসুখ বা সিচুয়েশন আছে যেটা আমরা যদি আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি বা সেটা হবার সম্ভাবনা আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু সেই অসুখটাকে আমরা রুখে দিতে পারি।
অন্যদিকে যেটা কিনা আসলে মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়াতে পারে, যেরকম ম্যামোগ্রাম। তো এই ধরনের টেস্ট গুলো আসলে সেই জন্যই অনেক গুরুত্বপূর্ণ, যে যেটা একটি জীবন এবং মৃত্যুর মাঝামাঝি অবস্থান করে আসলে। এবং অনেক ক্ষেত্রেই আবার অনেকেই স্ক্রিনিং টেস্ট খুব ভয়ও পান, যেরকম আপনি কোলোনোস্কোপির কথা বললেন। ইভেন ম্যামোগ্রাম অনেক সময় একটু পেইনফুল হতে পারে এবং সেন্সিটিভ। তো আসলে আমার মনে হয় যে এই ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট গুলোর জন্য পেশেন্টদেরকে প্রপার কাউন্সেলিং করা, প্রপার ইনফরমেশন দেয়া, তাদেরকে এক্সপ্লেইন করা, এটার হয়তো অনেক বেশি একটি বড় রোল রয়েছে। এই বিষয়ে আমি আসছি আলোচনায়। তার আগে আমি একটু জানতে চাইবো যে কমন এবং খুব গুরুত্বপূর্ণ যে টেস্ট গুলো, সেগুলোর খুব একটু বেসিকটা যদি আমরা একটু আলোচনা করি। আমি শুরুতে একটু ম্যামোগ্রাম নিয়ে কথা বলবো। যে আমরা জানি যে এই মুহূর্তে সারা বিশ্বে আসলে ম্যামোগ্রাম অনেক বেশি ব্যবহৃত হচ্ছে প্রায় সব দেশেই, এবং পেশেন্টরাও মোটামুটি এটা সম্পর্কে জানেন। তারপরেও কিন্তু আমরা এখনো দেখি যে অনেক ব্রেস্ট ক্যান্সার, যেটা আসলে আর্লি স্টেজে ডিটেক্ট হলে পেশেন্টকে রক্ষা করা যেত, কিন্তু আমরা এখনো কিন্তু অনেক অনেক মৃত্যু দেখতে পাচ্ছি। তো সে অবস্থান থেকে আমি বলবো যে ম্যামোগ্রামের খুব বেসিক ইনফরমেশনে যাওয়ার আগে, যে আসলে এখানে কোন কোন কারণগুলো আপনি ব্যক্তিগত পর্যায়ে অবজার্ভ করেছেন বা মনে করছেন যে এই ধরনের সিচুয়েশনের জন্য দায়ী, যে এত বেশি আলোচিত হবার পরেও আমরা কিন্তু ব্রেস্ট ক্যান্সার এখনো অনেক পেশেন্ট হারাচ্ছি? এই যে ম্যামোগ্রাম মেইন যে ব্যাপারটা হচ্ছে, মানে টু বি অনেস্ট, মানে অ্যাজ এ ফিজিশিয়ান আমরাও অনেক সময় পেশেন্টকে ভাবে এক্সপ্লেইন করার সময়ও পাওয়া যায় না বা করা হয় না। যে মানে ম্যামোগ্রামে যে রেডিয়েশনটা কিন্তু খুবই কম, যে এক্সরে যেটা ইউজ করা হয় খুবই রেডিয়েশন খুবই কম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ম্যামোগ্রাম, হ্যাঁ ডিউরিং ম্যামোগ্রাম আজকে যে আজকাল যে 3D ম্যামোগ্রাফি যেগুলো আছে, এগুলো কিন্তু আগের ম্যামোগ্রামের চেয়ে মাচ মোর ইমপ্রুভ, মানে ইজিলি হয়তো মানে ডিটেক্ট করার জন্য বেশ হেল্পফুল হয়। কিন্তু ওই যে পেইন, মানে ম্যামোগ্রাম হোল প্রসিজার কিন্তু ম্যাক্সিমাম 20 to 30 মিনিটস, বাট অ্যাকচুয়াল প্রসিজার আমি বলতেছি যেটা বেসিক্যালি মানে ব্রেস্টের যে পিকচার নেওয়া, যেটা মানে লেম্যান টার্মে যদি বলেন, ওটা কিন্তু মানে খুবই শর্ট টার্ম একটা প্রসিজার। বাট পেইনফুল পিরিয়ডটা only for 10-15 seconds by every time যে তারা যে হয়তো কোনো একটা ভিউ থেকে মানে ম্যামোগ্রামটা করতে চাচ্ছে বা ব্রেস্টের পার্টিকুলার কোনো লোকেশন দেখতে চাচ্ছে, তখন ওইসব পেইনফুল টাইমটি কিন্তু খুব বেশি না। দ্যাটস নাম্বার ওয়ান। অনেক সময় হয় কি, কারণ আজকাল যে ম্যামোগ্রামের যে মেইন ভেরিয়েন্ট হচ্ছে, অনেক সময় আজকাল ম্যামোগ্রাম পেশেন্ট করতে যাচ্ছে, বাট যখন দেখতে পাচ্ছে মোস্ট অফ দ্য কেসে ব্রেস্ট যেহেতু একটা মানে ফ্যাটি টিস্যু, মানে ফাইব্রাস ডেন্স টিস্যু, দেখা যাচ্ছে ম্যামোগ্রামের সাথে আরো ডায়াগনস্টিক ম্যামোগ্রাম লাগবে। দ্যাট মিনস নর্মাল ম্যামোগ্রামে পেশেন্টকে যে হয়তো যখন ডেন্স টিস্যু থাকে, দেখা যায় ওই যে হোয়াইট পার্ট অফ দ্য যে ডেন্স টিস্যু গুলো বোঝা যায় যে এটা কোনো একটা লাম্প, না একটা টিউমার, না একটা ক্যান্সার, না জাস্ট সিম্পলি নর্মাল ব্রেস্ট টিস্যু। ইন দোজ সিচুয়েশন পেশেন্ট হয়তো একটা এক্সট্রা আলট্রাসোনোগ্রাম লাগতে পারে, অথবা একটা ডায়াগনস্টিক ম্যামোগ্রাম লাগতে পারে। বাট অ্যাগেন, যখন এইসব স্ক্রিনিং যখন আসে, আমি বলবো অ্যাটলিস্ট আপনারা যদি ফার্স্ট স্ক্রিনিং যদি যান, আল্লাহ না করে যদি কোনো মেজর যদি কোনো ফাইন্ডিংস না থাকে, তখন কিন্তু ডায়াগনস্টিক ম্যামোগ্রাম বা আলট্রাসোনোগ্রাম ওগুলো দরকার পড়ে না। বাট সাম কেসেস হ্যাঁ রেডিওলজিস্টও রিকমেন্ড করে যে না, স্ক্রিনিং ম্যামোগ্রামটা ইট ওয়াজ নট এনাফ, পেশেন্টের ডায়াগনস্টিক ম্যামোগ্রাম আলট্রাসোনোগ্রাম লাগবে ফর ফার্দার ডিটেকশন, বা just to make sure that we are not missing anything on the regular mammogram. এটা হচ্ছে ম্যামোগ্রাম। আর ম্যামোগ্রামের কিন্তু রিকমেন্ড হচ্ছে এভরি 2 years, যাদের কোনো সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি নাই, যাদের ব্রেস্ট ক্যান্সারের। আর বিশেষ করে ফিমেলের ক্ষেত্রে 40 and above, 40 to 65, that's the typical recommended age for mammogram, if I'm not mistaken. মানে হ্যাঁ, তারা যদি এভরি 2 years ম্যামোগ্রামটা করান, তাহলে অ্যাটলিস্ট ব্রেস্ট ক্যান্সারটা তারা ইজিলি তারা ডিটেক্ট করতে পারবেন। আর যেমন এই ম্যামোগ্রামের ক্ষেত্রে প্রিপারেশনটা কিন্তু এমন মেজর করে প্রিপারেশন নেই। তো যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ বা BRCA1-2 জিন পজিটিভ আছে, তাদের ক্ষেত্রে তো আসলে প্রিপারেশনটা মানে কারেক্ট, কেউ হয়তো মানে কেউ যাচ্ছে at the age of 30 years old, কেউ যাচ্ছে 35 years old, মানে তাদের স্ক্রিনিংটা অনেক আগে শুরু হওয়া উচিত বিকজ অফ দ্য সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি। এটা হচ্ছে মোটামুটি। আর ম্যামোগ্রাম প্রিপারেশন কিন্তু মেজর কিছু না, জাস্ট দ্য ডে অফ ম্যামোগ্রাম তাদের যে খালি পেটে থাকতে হবে, নট নেসেসারিলি এসব কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা রিকমেন্ড করি যে ওই ম্যামোগ্রামের দিনে তারা যেন ডিওডোরেন্ট ইউজ না করেন, এটা হচ্ছে মোস্ট কমন, বা
মেজর করে কসমেটিক কোনো কিছু যদি ইউজ না করে, যাতে অনেক সময় গুলা দেখা গেল ম্যামোগ্রাম করার সময় একটা হোয়াইট একটা পার্টিকুলার সব দেখা যাচ্ছে এর মধ্যে ম্যামোগ্রামের মধ্যে, দ্যাটস দ্য অনলি রিকমেন্ডেশন, নাথিং এলস। কিন্তু আপনি যখনই যেমন কোলোনোস্কোপি স্ক্রিন বারবার ফিরে আসতেছে ওটা, যেহেতু কোলোনোস্কোপি কিন্তু দ্যাটস নিড প্রিপারেশন, অ্যাটলিস্ট আমি বলবো না 2 দিনের প্রিপারেশনটা দরকার। কারণ আপনি যে ক্লিন একটা কোলন যদি না থাকে। আমি কোলোনোস্কোপিতে যাওয়ার আগে ম্যামোগ্রামের আর একটু আমি আলোচনা করতে চাচ্ছি। আপনি বলছিলেন যে ম্যামোগ্রামের সাথে আসলে ডায়াগনস্টিক টেস্ট অনেক সময় চলে আসে, যেটা অনেক সময় একটু এক্সট্রা একটি সিচুয়েশন ক্রিয়েট হয়। তো আমি দেখেছি যে অনেক সময় আসলে পেশেন্টকে কিন্তু প্রপার এক্সপ্লেইন করা হয় না বা প্রপার আইডিয়াটা দেওয়া হয় না, এবং আমি এরকমও দেখেছি যে পেশেন্ট একা একা গিয়েছেন টেস্ট করাতে এবং তার আসলে ম্যামোগ্রামের পরে বায়োপসি করতে হয়েছে, এবং সেটা আসলে পেশেন্টের জন্য ডেফিনেটলি কিছুটা হলেও একটা পেইনফুল এক্সপেরিয়েন্স ছিল। যদিও সেখানে লোকাল অ্যানেস্থেসিয়া দেয়া হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আসলে এটা মানে যদি পেশেন্টকে এক্সপ্লেইন না করা থাকে, সেটা কিন্তু তার জন্য অনেকটাই আনএক্সপেক্টেড একটি এক্সপেরিয়েন্স এবং একটা সাইকোলজিক্যাল তার জন্য একটা ট্রমা হতে পারে। তো এটা সম্পর্কে একটু আমি আপনার কাছে জানতে চাচ্ছি। যেমন যেমন ব্রেস্ট ইজ এ ভেরি ডেন্স টিস্যু, ঠিক না? এই জন্য অনেক স্ক্রিনিং ম্যামোগ্রামে দেখা যাচ্ছে যে মানে উই কুড নট আসলে যে ডিফারেন্সিয়েট ইজ দ্যাটস আ সিম্পল ব্রেস্ট টিস্যু অর এ লাম্প অর এ টিউমার। ওইসব সিচুয়েশনে ডায়াগনস্টিক ম্যামোগ্রামের প্রশ্নটা আসতেছে। মানে ইন দ্যাট কেস ইদার তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান অথবা রেডিওলজিস্ট যারা অলরেডি ম্যামোগ্রামটা করেছেন পেশেন্ট বা যারা হয়তো রিড করেছেন, তারাই কিন্তু আসলে পেশেন্টকে ফোন দেয়। আমি যে জায়গায় আমি গাইসিং সিস্টেম যে রেডিওলজিস্টই অনেক সময় করে যে পেশেন্টকে রেডিওলজিস্ট ফোন দেবে যে আপনার ম্যামোগ্রাম করেছি, মানে আপনার ব্রেস্টে বেশ ডেন্স ছিল, এই জন্য একটা ডায়াগনস্টিক ম্যামোগ্রাম করতে হবে। দ্যাট নিডস এই রাইট ফার্দার কম্প্রেশন, মানে আরো বেটার ভিউ পাওয়ার জন্য। অ্যাট দ্য সেম টাইম ওই ম্যামোগ্রাম এর সাথেই একটা আলট্রাসোনোগ্রামও করে জাস্ট ফর বেটার ডিটেকশন। মানে এই না যে ও পেশেন্ট ইজ অলরেডি তার ব্রেস্ট ক্যান্সার অলরেডি হয়তো আছে বা কিছু, রাইট? যখনই ডায়াগনস্টিক ম্যামোগ্রাম বা আলট্রাসোনোগ্রামে যদি কনফিউশনটা থেকে যায় যে নো এটা কি নর্মাল ব্রেস্ট টিস্যু না, স্টিল ইট ক্যান বি সামথিং এলস, তখন কিন্তু ওই যে আলট্রাসাউন্ড গাইডেড বায়োপসি যেটা আপনি যেটা বললেন ওটা তারা রিকমেন্ড করে। ওইসব আলট্রাসাউন্ড গাইডেড বায়োপসিটা অত খুব ডিফিকাল্ট কোনো প্রসিজিওর না, কারণ তারা এনাফ লোকাল অ্যানেস্থেটিক ইউজ করে। আর তখনই একটা থিক বোর নিডল নিয়ে মানে ওখানে যে পার্টিকুলার যে লাম্প যে জায়গায় থাকে বা যে অ্যাবনর্মালিটি যেটা তারা পেয়েছে যে ডায়াগনস্টিক ম্যামোগ্রামে, ওইসব পার্টিকুলার এই থেকে হয়তো মানে থিক বোর নিডল নিয়ে টিস্যু কালেক্ট করা হয় জাস্ট টু রুল আউট ক্যান্সার। দ্যাটস আ প্লেন এন্ড সিম্পল অ্যান্সার। কারণ ইন ওইসব সিচুয়েশন হ্যাঁ অ্যাজ এ ফিজিশিয়ান আমি বলবো পেশেন্টকে রিঅ্যাসিওর করা, পেশেন্টকে এক্সপ্লেইন করলে কিন্তু মনে হয় খুব একটা পেশেন্ট বলবে যে নো আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস। নো, আমি যদি বলি যে না আপনি এটা যে ক্যান্সার এটাকে চিন্তা করার ভাবে কোনো কারণ নেই, যেহেতু তারা মানে ডিফারেন্সিয়েট করতে পারেন এটাকে নর্মাল ব্রেস্ট টিস্যু অথবা কোনো ক্যান্সারাস টিস্যু কিনা, এই জন্য আপনি যাচ্ছেন এই প্রসিডিওরের জন্য। কারণ মেজরিটি ক্ষেত্রে দেখা যায় ওই যে ব্রেস্ট টিস্যু ফলোড বাই ডায়াগনস্টিক ম্যামোগ্রাম আল্ট্রাসাউন্ড, মেজরিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নো দ্যাটস এ নর্মাল ব্রেস্ট টিস্যু নট এ ক্যান্সার। ওইসব পেশেন্ট আমি এক্সাক্ট পার্সেন্টেজটা জানি না কত পার্সেন্ট লোকজন আলটিমেটলি মানে বায়োপসির জন্য যাচ্ছে বা কিছু, এটা আমি এক্স্যাক্টলি জানি না, বাট ওই সংখ্যাটা খুব বেশি না। কিন্তু এটা ডায়াগনস্টিক ম্যামোগ্রাম এটা হেল্প করে বেশ, মানে অনেক সময় আসলে যদি ইনস্ট্যান্ট ওরকম কোনো আনএক্সপেক্টেড ডেন্স সিচুয়েশন দেখা যায়, ডেন্সিটি দেখা যায়, তখন কিন্তু অনেক সময় ইনস্ট্যান্ট আসলে হয়তো ওরকম ডিসিশন নেওয়া হতে পারে এবং পেশেন্টের ওই চেক আপটা করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা আসলে পেশেন্টদেরকে অবশ্যই সাজেস্ট করতে পারি যে সাথে করে আসলে কোনো পরিবারের সদস্য বা কোনো বন্ধু কাউকে নিয়ে যাওয়ার জন্য, যেটা তার জন্য একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। they can ask their primary care physician to explain যে আমি আবার যাচ্ছি কেন বা কিছু, ঠিক না? জি জি। তো আমি আসলে এই কথার পরপরই যে কথাটা জানতে চাবো, আমার মনে হয় যেটা আমাদের পেশেন্টদের জন্য জানা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ স্ক্রিনিং টেস্ট গুলো সম্পর্কে কম বেশি এখন সবাই আসলে জানেন, ডিটেলস না জানলেও জানেন। তো আমি জানতে চাবো যে আসলে এই যে আমি ম্যামোগ্রাম করছি এবং করার পরে যে আউটকামটা, রেজাল্টটা পজিটিভ অথবা নেগেটিভ, এটা কিভাবে আসলে রোল প্লে করছে মানুষের লাইফ সেভ করবার জন্য, আমরা কত আর্লি ডিটেক্ট করলে আমরা কিভাবে করে প্রিভেনশন নিতে পারি, এটা খুব সংক্ষেপে যদি আপনি একটু আমাদের পেশেন্টদেরকে বুঝবার জন্য বলেন।
মানে একটি স্ক্রিনিং ম্যামোগ্রাম করার পরে মানে কারো যদি কোনো একটা ব্রেস্ট টিউমার পাওয়া যায়, সে ফর এক্সাম্পল, মানে মেজরিটি অফ দ্য ক্ষেত্রে একটা পেশেন্ট যদি তার অলরেডি স্ক্রিনিং সে করাচ্ছে এভরি 2 years, অল অফ এ সাডেন আপনি দেখতে পাচ্ছেন যে পেশেন্ট একটা অল অফ এ সাডেন তার একটা লাম্প আছে, একটা ডিসেন্ট সাইজের লাম্প বা কিছু, ওই পেশেন্ট কিন্তু তার নেক্সট স্টেপ হবে রাইট বায়োপসি করানো ফার্স্ট বিফোর ডুইং এনিথিং এলস। ওই বায়োপসিটা করে যদি পেশেন্ট যদি ক্যান্সার ডিটেক্টই হয়, ওই ওই পেশেন্ট যদি আমি বলবো যে যখনই মানে অনকোলজি বা ক্যান্সার স্পেশালিস্টের কাছে যখন যারা যান, তার সার্জারি করার পরে বা তার পরবর্তী যে ট্রিটমেন্ট অপশন গুলো, তার পেশেন্টের কিমোথেরাপি লাগুক বা রেডিয়েশন থেরাপি লাগুক, দ্যাট ডিপেন্ডস অন দ্য অনকোলজিস্ট, দ্য ক্যান্সার স্পেশালিস্ট যারা আছেন তারা ওগুলো ডিটেক্ট করবেন। বাট কিন্তু মেজরিটি ক্ষেত্রে দেখা যায় ওই পেশেন্ট ওই আর্লি ডিটেকশনের জন্য পেশেন্টটা কিন্তু বেঁচে যাচ্ছে, যে তার যে ম্যাসিভ কোনো মানে লং টার্ম কমপ্লিকেশনের কথাও চিন্তা করা লাগে না, ম্যাটাস্টেসিসের কথাও খুব বেশি চিন্তা করা লাগে না, যে যেহেতু আর্লি ডিটেকশনের জন্য। কিন্তু সেম পেশেন্ট আমি হয়তো মানে আমি 55 years old নাও, আমি কোনোদিন ম্যামোগ্রাম করাইনি বা কিছু, আমি ব্রেস্ট ক্যান্সার পেয়েছি এখন আমি, কিন্তু দেখা যাচ্ছে মানে হয়তো এই পেশেন্ট আমি অলরেডি পেশেন্ট অলরেডি মানে স্প্রেড হয়ে গিয়েছে ক্যান্সার, কারণ আগে আমি জানি না তার কি সিমটম ছিল না ছিল। দিস ইজ দ্য ইজি ওয়ে টু আমি মানে ডিফারেন্সিয়েট করতে পারবো যে না, আপনি যদি আর্লি ডিটেকশনের জন্য যান, যদি ক্যান্সার পাওয়া যায় আল্লাহ না করুক, যদি দ্যাট হ্যাপেন্স, ইন দ্যাট কেস মানে আপনার ট্রিটমেন্ট অপশনটা কিন্তু বেশ ইজি হয়, প্লাস সার্ভাইভাল রেটটা বলেন বা আপনি সার্ভাইভাল রেটটাও বেশ মানে আগের চেয়ে মাচ বেটার। আজকে যেহেতু ট্রিটমেন্ট অপশনটা ভালো, মানে আমি দেখা যাচ্ছে যে আমি যেটা বলতেছিলাম কে কোন ট্রিটমেন্টে যাবেন, হয়তো বা তার কারণ ম্যাস্টেক্টমি করা হচ্ছে, মানে ফুল ব্রেস্ট ফালিয়ে দেওয়া হচ্ছে, ব্যাকআউটিং মানে অ্যাজ পার স্টেজিং অফ দ্য মানে ক্যান্সার, তারা কি ধরনের ক্যান্সার তারা ডায়াগনোসিস হিসেবে পাচ্ছে তারা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু জানি যে ম্যামোগ্রাম একটি ভীষণ গুরুত্বপূর্ণ স্ক্রিনিং টেস্ট, যেটা কিনা আসলে বিগত বছরগুলো ধরে আমরা অনেক বেশি এনকারেজ করে আসছি পেশেন্টদেরকে। যাদের ক্ষেত্রে একটু আর্লি দরকার, তার ফ্যামিলি হিস্ট্রি এবং পার্সোনাল হিস্ট্রির উপর বেস করে, সেটা কিন্তু আপনার প্রাইমারি কেয়ার আপনাকে বলেই দিবেন। আর এছাড়া কিন্তু রেগুলার বেসিসে 40 and above এইজে কিন্তু এখন ইনভেরিবলি করা হচ্ছে। সো ডাক্তার যখনই আপনাকে সাজেস্ট করবে, আমরা কিন্তু কোনো রকম নেগলেক্ট না করে ডেফিনেটলি এটা সিরিয়াসলি নিব, এবং আমরা অবশ্যই স্টেপগুলো ফলো করব যখন যখন আমাদের শিডিউল থাকবে এই টেস্ট করবার জন্য। কারণ এটা কিন্তু আসলে আমাদের লাইফ সেভিং একটি টেস্ট, এবং এটা আমাদেরকে আসলে গুরুত্ব সহকারে নিতে হবে। এই মুহূর্তে চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে। বিরতির পর আমরা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট এবং কেন প্রিভেনশনে কিভাবে করে এগুলো রোল প্লে করছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরত আসছি আপনাদের সাথে টিভেন ওয়েলনেস এর আজকের আলোচনায় স্ক্রিনিং টেস্ট এবং এর প্রয়োজনীয়তা। আমাদের সাথে আলোচনায় আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাকমুত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, আপনি বলছিলেন যে ম্যামোগ্রাম সম্পর্কে আমরা আলোচনা করলাম, আমরা আসলে প্রিভেনশনে কি করে রোল প্লে করছে এটা একটু আজকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমরা জানি যে এগুলো নিয়ে বারবার আলোচনা করার পরেও আসলে যে আমাদের পেশেন্টদের ভিতরে দেখা যাচ্ছে অনেক ধরনের নেগলিজেন্সি, এবং যেটা কিনা অনেক সময় আসলে পেশেন্টের মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়াতে পারে। আমরা ম্যামোগ্রাম নিয়ে বললাম, আমি একটু আলোচনা করতে চাইবো কোলোনোস্কোপি নিয়ে, কারণ কোলোনোস্কোপির উপর এখন এই মুহূর্তে আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে যেখানে বয়সের সীমা ছিল 50 এবং এর থেকে বেশি, আমরা জানি যে এখন সেটা কমিয়ে 45-এ নিয়ে আসা হয়েছে। পেশেন্টদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ হয় সেটা তার ডাক্তারের সাথে আগে থেকে শেয়ার করতে, এবং আরো যদি পার্সোনাল কোনো ডিফারেন্ট হিস্ট্রি থাকে বা পেশেন্ট পার্সোনালি যদি কোনো কিছু নোটিস করেন যে তার কোনো ফ্রেশ ব্লাড যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন কিন্তু ভলান্টারিলি বলা হচ্ছে যে ডাক্তারের সাথে যে শেয়ার করতে। তো কোলোনোস্কোপি নিয়ে এক ধরনের ভীতি কাজ করে পেশেন্টদের ভিতরে। তো আমি একটু শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আপনার পার্সোনাল অবজারভেশনে আপনি কি মনে করেন যে পেশেন্টের এই ভয়ের কারণটা কি, এবং কি করে আসলে আমরা এই ভীতিটা কাটাতে পেশেন্টকে হেল্প করতে পারি? কোলোনোস্কোপি বেসিক্যালি যে আমরা আগে যেটা বলছি যাদের 45 to 75 যাদের তাদের জন্য রিকমেন্ডেড, মানে কোলোনোস্কোপি হোল প্রসিডিউরটা জাস্ট তাদের যে কোলোনের প্রিপারেশনটা কিন্তু মেজর কিছু না, জাস্ট হয়তো পার্টিকুলার 2-3 দিন তাদের কিছু খাবার রেস্ট্রিকশন দেওয়া হয়, যাতে যখন কোলোনোস্কোপি ক্যামেরা যেন ইন্ট্রোডিউস করা হয় বা তার যাতে মানে ক্লিন কোলন যাতে দেখতে পারেন, জাস্ট টু ডিটেক্ট মানে ভিজুয়াল ডিটেক্ট করার জন্য যে হ্যাঁ মানে এই জন্য জাস্ট হোল প্রিপারেশন, যে কারণ যাতে ফুড রেজিডুয়াল বা কোনো কিছু যাতে কোনো কোলোনোস্কোপির জন্য না থাকে। কিন্তু মেইন প্রিপারেশন জাস্ট
পেশেন্টের মানে 48 to 72 আওয়ার্স ডিপেন্ডিং অন তার ডিফারেন্ট মানে 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 ওষুধ ইউজ করা হয় জাস্ট টু হ্যাভ এ ক্লিন গাট, ভেরি সিম্পল। প্রসিডিউরসটা কিন্তু ম্যাক্সিমাম 20 to 30 মিনিটস। এটার জন্য জেনারেল অ্যানেস্থেশিয়ার দরকার পড়ে না, কোনো কিছু না, জাস্ট সিম্পলি সিডেশন। পেশেন্ট কিন্তু কোনো কিছুই টের পায় না ডিউরিং দ্য প্রসিডিউর, কারণ আজকাল যে মেইনলি তারা মানে আমি বলি কনশাস সিডেশন বা প্রোপোফল ইউজ করে মানে কোলোনোস্কোপি প্রসিডিউরের জন্য। এটা রিস্ক কিন্তু খুবই কম, মানে আপনার যে এটা জেনারেল অ্যানেস্থেশিয়া না কোনো কিছু লাইক দ্যাট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে প্রসিডিউরটা কিন্তু পেশেন্টের জন্য আদৌ পেইনফুল না, কারণ ডিউরিং প্রসিডিউর আপনি কিছুই ফিল করবেন না। অনেকে মনে করে যে কোলোনোস্কোপি ইজ এন ইনভেসিভ প্রসিডিউর, ইয়াস, বাট যেহেতু মানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা কোলোরেক্টাল সার্জন যারা এগুলো প্রসিডিউর গুলো করেন, তারা কিন্তু দেখতে পাচ্ছে তারা কোন দিকে তাদের মানে প্রোব গুলা বা স্কোপটা প্রসেস করতেছে, বা মানে ইন দ্যাট কেস হ্যাঁ কমপ্লিকেশন যে হতে পারে না আমি তা বলতে চাচ্ছি না, বাট কমপ্লিকেশন খুবই কম। ওই যে পারফোরেশন অফ দ্য কোলন, যে আমার কোলন ছিদ্র হয়ে যাবে যখন এইসব ইন্ট্রোডিউস করবে, এইসব চান্স কিন্তু খুবই কম। এই জন্য কারণ মেজরিটি অফ কেসেস তারা যেহেতু মানে নিজের সরাসরি দেখতে পাচ্ছেন তখন যারা প্রোব গুলা ইন্ট্রোডিউস করছেন, এই জন্য আমি বলবো এগুলো নিয়ে ভয়ের কোনো কারণ নেই। কারণ আপনার নাম্বার ওয়ান, আপনার প্রসিডিউর সময় আপনি কোনো কিছু টের পাচ্ছেন না। 20-30 minutes you're gonna dream for under propofol, so by this time procedure হয়ে যাবে। হ্যাঁ, preparation টা annoying যে হ্যাঁ the night before patient needs to have multiple bowel movement to, as I said earlier, যে মানে patient need a clean colon to look good for get a good colonoscopy results. মানে আদারওয়াইজ মানে এছাড়া আমি এটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নেই। কারণ সমস্যা হচ্ছে একজন আপনার সাথে যেতে হবে যিনি কোলোনোস্কোপি করাবেন, যে কারণ সিডেশনের পরে মানে আমরা কেউ চাই না যে পেশেন্ট নিজে ড্রাইভ করুক বা কোনো কিছু লাইক দিস, জাস্ট টু হ্যাভ এন অ্যাটেন্ডেন্স। এটা মানে হয়তো সময় করে এটা সম্ভব কি, যদি সম্ভব আমি 2 মাস পরে বা 1.5 মাস পরে কোলোনোস্কোপি করাবো, আমার একজন ক্লোজ ফ্রেন্ড বা একজন ফ্যামিলি মেম্বারকে আমি সাথে নিয়ে যাবো, দ্যাটস ডুয়েবল। কিন্তু মেইন প্রসিডিউর সময় কিন্তু নাম্বার ওয়ান পেইনফুল আদৌ মানে আপনি টেরই পাবেন না যে কেমনে প্রসিডিউরটা হয়ে যাচ্ছে। আর প্রিপারেশনটা অত ডিফিকাল্ট কিছু না, জাস্ট কিছু স্টু সফটওয়্যার বা ল্যাক্সিটিভ কিছু ইউজ করা হয় জাস্ট প্রিপারেশনের জন্য, জাস্ট হ্যাভ এ গুড colon টু সি ডিউরিং দ্য colonoscopy. অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি দেখেছি যে পেশেন্টের একটি কমন কোশ্চেন থাকে কোলোনোস্কোপি করানোর সময়, অনেক ক্ষেত্রেই তারা জিজ্ঞেস করেন যে আমি আসলে কিভাবে একজন খুব এক্সপেরিয়েন্সড এবং একজন ভালো ডাক্তার খুঁজে বের করতে পারি যার কাছে যে আমি কোলোনোস্কোপি কনফিডেন্টলি করাতে পারি। তো যদিও হয়তোবা আমরা বায়াস হতে চাই না, সব ডাক্তারই অবশ্যই তার কোয়ালিফিকেশন কোয়ালিফাই করে তিনি আসছেন এই কাজটা করতে, কিন্তু তারপরে আসলে অনেক সময় পেশেন্টের স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু আমি দেখেছি যে এই ইনফরমেশনটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আপনি যদি এই বিষয়ে একটু মন্তব্য করেন। কোলোনোস্কোপি ইউজুয়ালি করেন দ্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা আছেন, তারা করেন, আর সার্টেন মানে কোলোরেক্টাল সার্জন তারা কোলোনোস্কোপি করেন। ইট ভ্যারিজ ইনস্টিটিউশন ওয়াইজ অথবা প্রেফারেন্স ওয়াইজ, মানে সব গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তারা যে কোলোনোস্কোপি করবে নট নেসেসারি, বা মেজরিটি ক্ষেত্রে তারা করেন। আপনি পার্টিকুলার যেটা বললেন যে হ্যাঁ পেশেন্টের প্রেফারেন্স কি ভালো করে কি মন্দ করে, চিন্তা করেন একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সে কিন্তু ইন্টারনাল মেডিসিন রেসিডেন্সি করার পরে আরো 3-4 বছর ট্রেনিং করে। আমি বলবো না এটি নিয়ে পেশেন্টের কোনো সন্দেহ কোনো কারণ আছে যে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এটা আমার কোলোনোস্কোপিটাকে সে ঠিক মতো করবে কিনা বা ভালো মতো করবে কিনা, আমার রিস্কটা পার্টিকুলার কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বেড়ে যাবে কিনা। আমার মনে হয় না পেশেন্টের এটি নিয়ে খুব বেশি চিন্তা করা উচিত। দ্য রিজন হচ্ছে তারাও কিন্তু রেসপন্সিবল ফিজিশিয়ান, কারণ এই নট লাইক দ্যাট ও আপনি যাচ্ছেন একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে, সে স্পেশালিস্ট, আপনি কোলোনোস্কোপি করে ফেলেন, নো, দে হ্যাভ এনাফ ট্রেনিং। এবং তারাও নট অনলি দ্যাট ওই সময় কিন্তু একজন অ্যানেস্থেশিয়া একজন ডাক্তার থাকতেছে, একজন নার্স প্র্যাকটিস তার অ্যাসিস্ট করতেছেন, নট অনলি একজন না, কিন্তু মানে ওই যে মানে আরো বেশ কিছু চোখ আছে, ক্যামেরা আছে, মানে টিভিতে ফুল টাইম তার দেখতে পাচ্ছেন। আমি এটা নিয়ে আমি পেশেন্টকে আমি অতটা মানে টেন্স হওয়ার কোনো কারণ নেই, কারণ দে আর এক্সপার্ট এনাফ। কারণ এইসব প্রসিজিওর কিন্তু অত মানে ডেঞ্জারাস কোনো প্রসিজিওর না।
বাট কিন্তু যারা যারা এগুলো করেন দে হ্যাভ এনাফ ট্রেনিং। আমি বলবো পার্টিকুলারলি আমেরিকাতে আরো বেশি এই জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ যে না কোন স্পেশালিটির ট্রেনিং তো বেশ এক্সটেন্সিভ এই জায়গায়। অথবা পেশেন্টকে আমি এটাই বলতে চাচ্ছি না, অন্য এই যে গ্যাস্ট্রেন্টোলজিস্ট যারা আছেন বা কোলোরেক্টাল সার্জন যারা এগুলো করেন দে আর এক্সপার্ট এনাফ, আপনাদের এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এইসব প্রসিজিওর খুবই সিম্পল প্রসিজিওর, হ্যাঁ ইনভেসিভ দ্যাটস ট্রু, বাট খুবই সিম্পল প্রসিজিওর, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আমি কখনো কখনো দেখেছি যে আমরা জানি যে কোলোনোস্কোপিতে যদি পলিপ ডিটেক্ট হয় আর্লি স্টেজে, তখন সেটা তখনই মানে একই সাথে ওটা রিমুভ করে ফেলা হয়। তো অনেক সময় আমি দেখেছি কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে যে তার হয়তোবা যেটা ফলো আপ ডেট দেয়া পরবর্তী ফলো আপের জন্য কোলোনোস্কোপির পরে, হয়তোবা ইন বিটুইন পেশেন্টের কোনো ডিসকমফোর্ট বা সিচুয়েশন বা সিমটমস দেখা গেল, হয়তোবা তার ফ্রেশ ব্লাড তিনি দেখতে পেলেন, অথবা পেইন হচ্ছে, অথবা তার খাবার হজমে প্রবলেম হচ্ছে। তো অনেক সময় আমি দেখেছি পেশেন্টরা বুঝতে পারেন না যে সেই সময় তার কি করা উচিত। অনেকে মনে করেন যে আমার যে একটি স্পেসিফিক ডেট ফলো আপের জন্য দেয়া আছে, আমাকে তখনই যেতে হবে, এবং অনেকটা হেল্পলেস একটা সিচুয়েশন আমি দেখেছি অনেকে ডিল করেন। তো আপনি যদি একটু সাজেশন এই ব্যাপারে শেয়ার করেন। ধন্যবাদ। তো মানে কারো যদি কোনো সিমটম থাকে, যে ফর এক্সাম্পল একটা পেশেন্ট কোলোনোস্কোপি হয়ে গিয়েছে অলরেডি, তার হ্যাঁ পলিপ, কিছু পলিপ আছে প্রি ক্যান্সারাস পলিপ, যেগুলা আমরা অ্যাডেনোমাটাস পলিপ বলি, যেগুলা ক্যান্সার টার্ন নিতে পারে লট সুন, ওইসব পেশেন্ট রিকমেন্ড করে ও জাস্ট কাম আফটার 3 years। তখন ওই যে 5 বছর 10 বছর রিকমেন্ডেশনটা তখন ওটা চেঞ্জ হয়ে যায় ওই পেশেন্টের জন্য, যেহেতু একটা মানে প্রি ক্যান্সারাস পলিপ যেটা পায়। কিন্তু পেশেন্টের কোনো সিমটমস থাকে, আমরা বলি চেঞ্জ ইন বাউল হ্যাবিটস, যে তার বাউল মুভমেন্ট ওয়াজ পারফেক্টলি ফাইন, অল অফ এ সাডেন তার সামটাইমস কনস্টিপেশন হচ্ছে, তার সামটাইমস ডায়রিয়া হচ্ছে, বা তার পায়খানার সাথে ব্লাড যাচ্ছে, অল্টার্ড ব্লাড যাচ্ছে বা ফ্রেশ ব্লাড যাচ্ছে। ওইসব সিচুয়েশনে অল্টার্ড ব্লাড আমি যেটা বলি, অনেক বলে আমার কালো কালো পায়খানা হচ্ছে, আমার ফ্রেশ ব্লাড যাচ্ছে, ওইসব সিচুয়েশন আমি বলবো ওই 3 years টাইম বা 5 years টাইম বা 10 years টাইম কিন্তু ওই জিনিসটা কিন্তু অ্যাপ্লিকেবল না। কারণ কোলোনোস্কোপি রিকমেন্ড হচ্ছে এভরি 10 years, যদি পেশেন্টের কোনো পলিপ না পায়, কোনো প্রি ক্যান্সার কোনো না থাকে, সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি যদি না থাকে, এভরি 10 years আপনি কোলোনোস্কোপি করাবেন, দ্যাটস রিকমেন্ডেড। বা কারো যদি সিমটম থাকে, মানে বাউল মুভমেন্টে চেঞ্জ হচ্ছে, আনইউজুয়াল ওয়েট লস হচ্ছে, পায়খানার সাথে ব্লাড যাচ্ছে, সেটা মানে অল্টার্ড ব্লাড হোক, ফ্রেশ ব্লাড হোক, বা অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, আমি আমি মানে অ্যাবডোমিনে আমি লাম্প ফিল করতেছি, বা নিজে নিজে যারা একটু স্কিনি আছেন, বা আমার আগে কনস্টিটিউশন কোনো সময় ছিলাম কনস্টিটিউশন হচ্ছে, মানে এই যে চেঞ্জ ইন বাউল হ্যাবিট এগুলো যদি থাকে, আমি বলবো এই তখন 3 years 5 years 10 years জাস্ট অ্যাপ্লিকেবল না। আপনি আপনার যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে এক্সামিন করে বা আপনার হিস্ট্রি অনুসারে they can recommend to get a colonoscopy even like lot sooner. You don't have to wait 3 years 5 years, no. ওইসব ক্ষেত্রে হেজিটেট করার কোনো কারণ নেই যে আমি আবার 3 বছর পরে যাওয়ার কথা, আমি এখন কি, নো। কারণ নোবডি ক্যান গ্যারান্টি যে আপনার লাস্ট ইয়ার একটা ক্লিন কোলোনোস্কোপি ছিল, এই বছর আপনার কোনো সমস্যা হবে না, এখন গ্যারান্টি কেউ দিতে পারবে না। অতএব কোনো যদি সিমটম যেটা নতুন কোনো কিছু অ্যারাইজ করলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে প্রসিড হওয়াটা বেটার। আসলে স্ক্রিনিং টেস্টের ব্যাপ্তি অনেক বেশি, এত 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 স্ক্রিনিং টেস্ট, এবং মানে সবগুলোরই আসলে গুরুত্ব অনেক বেশি। সময় স্বল্প পরিসরে আমরা আজকে দুটা টেস্ট নিয়ে মেজর ইনফরমেশন গুলো শেয়ার করলাম। আমার চলে এসেছে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আমি খুব সংক্ষেপে, আপনি বলছিলেন, আমি ওটা সম্পর্কে একটু জানতে চাইবো। আপনি বলছিলেন যে লাং ক্যান্সার স্ক্রিনিং টেস্ট এখন আমরা এনকারেজ করছি, এবং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। খুব সংক্ষেপে যদি আমরা একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আলোচনা করতে পারি, এবং আমি আশা করছি যে এই আমরা ধারাবাহিকতায় আরো অনেকগুলো স্ক্রিনিং টেস্ট হয়তো বা আগামী পর্বগুলোতে আপনার সাথে আলোচনা করব। লাং ক্যান্সার স্ক্রিনিং তো রিকমেন্ড হচ্ছে তাদের লং হিস্ট্রি অফ স্মোকিং আছে, আমরা বলি 20 প্যাক এ ইয়ার। একটা লোক যদি 1 প্যাকেট করে সিগারেট 20 বছর খায়, 20 প্যাকেট, দ্যাটস হিসাবে ভাই। তাদের যারা 50 and above তাদের জন্য রিকমেন্ড হচ্ছে। কেউ হয়তো মেজরিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্ট হয়তো 15 বছর 20 বছর পর শুরু থেকে স্মোকিং শুরু করেছে, স্টিল স্মোকিং। তাদের যদি লং হিস্ট্রি স্মোকিং আছে, যাদের 50 and above, তাদের জন্য অ্যাটলিস্ট এভরি ইয়ার লাং ক্যান্সার স্ক্রিনিং এর রিকমেন্ডেশন আছে। কিন্তু আমি দেখেছি যে আমার একটা পেশেন্ট আছে, হি ইজ 49, তার অলরেডি কিন্তু সিওপিডি আছে, অলরেডি তার এমফেসিমা আছে, সে কিন্তু অলরেডি স্ক্রিনিং এ যাচ্ছে। মানে ওই পেশেন্টের ইটস বিট ডিফারেন্ট।
কিন্তু আমি বলবো ইন জেনারেল যাদের লং হিস্ট্রি স্মোকিং আছে 50 and above, মানে 50 to 75, তারা অ্যাটলিস্ট ইয়ারলি লাং ক্যান্সার স্ক্রিনিং জন্য যেতে পারেন। কারণ হচ্ছে লাং ক্যান্সার সেম সিচুয়েশন, অন্যান্য ক্যান্সারের মধ্যে আপনি যদি আর্লি ডিটেক্ট করতে পারেন, simply just removing the part of the lung that can easily help to treat the lung cancer. So এই জন্য যাদের লং হিস্ট্রি স্মোকিং আছে 50 and above, তাদের ইয়ারলি সিটি চেস্ট যেটা রিকমেন্ডেড, এটা করা উচিত। এবং এই টেস্টগুলো সবগুলোই ইন্স্যুরেন্স, রেগুলার ইন্স্যুরেন্স কভার করছে। মোস্ট অফ দ্য টাইম এগুলো করে, হ্যাঁ। মানে মেডিকেয়ার একটু কমপ্লিকেটেড, আমি অতটা এক্সপার্ট না এইসব ব্যাপারে, বাট মেডিকেয়ার যদি পেশেন্টের একটা পার্ট দে নিড টু পে 20%, সামথিং লাইক দিস, বাট মোস্ট অফ দ্য মেডিকেড এগুলো এইসব স্ক্রিনিং এরা কভার করে, রাইট। আরো একটি খুব গুরুত্বপূর্ণ, আমরা দেখি যে এখন অস্টিওপোরোসিস নিয়েও খুব আলোচনা হচ্ছে এবং এটার স্ক্রিনিংটাকেও কিন্তু অনেক বেশি অ্যাটেনশন দেওয়া হচ্ছে। আপনি এটা সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলেন। অস্টিওপোরোসিস হচ্ছে বেসিক্যালি মানে মানে বোন ডেন্সিটি স্ক্রিনিং বলি। যারা 65 উপরে তাদের মানে বোনটা কতটুকু থিন হচ্ছে না হচ্ছে এইটা দেখার জন্য, যে হ্যাঁ কারো যদি অস্টিওপোরোসিস থেকে থাকে, কারণ আজকাল অস্টিওপোরোসিস অনেক ট্রিটমেন্ট আছে। অস্টিওপোরোসিস কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে যারা এল্ডারলি পেশেন্ট যারা তাদের বোনটা ইজিলি ফ্রাজাইল হচ্ছে, বা তার পরে গিয়ে তাদের ফিমার ফ্র্যাকচার হচ্ছে, নেক ফ্র্যাকচার হচ্ছে, বা স্পাইনাল ফ্র্যাকচার হচ্ছে, এগুলো কিন্তু বোন থিনিং এর জন্য হয় অনেক ক্ষেত্রে, উইদাউট এনি মেজর ট্রমা। ইভেন পেশেন্টের কোনো ফলের হিস্ট্রি নাই, কোনো আপনি ব্যথা পেয়েছে ব্যাকে, আপনি স্পাইনের এক্সরে করলেন, মানে 2-3টা ভার্টিব্রা অলরেডি ফ্র্যাকচার আছে। এগুলো কিন্তু অস্টিওপিনিয়া, যেটা বোন যখনই বোন লস হয়, এই জন্য অস্টিওপোরোসিসের স্ক্রিনিং যদি করে, যদি ডেক্স স্ক্যান যেটাকে আমরা বলি, যাদের 65 and above তাদের জন্য রিকমেন্ডেড। কারণ হচ্ছে এইসব পেশেন্ট যদি এই যে স্ক্রিনিং করার পর যদি কোনো ফাইন্ডিংস দেখা যায় যেন পেশেন্টের লট অফ বোন থিনিং আছে, কোনো অস্টিওপোরোসিস আজকাল মোটামুটি ভালো ট্রিটমেন্ট আছে, কিছু ইনজেক্টেবল কিছু ট্রিটমেন্ট আছে বছরে 2 বার, যে আমরা বলি প্রোলিয়াবল ইনজেকশন, আবার কিছু ওরাল মেডিকেশন আছে, এগুলো দিলে along with the exercise, strengthening exercise, calcium, vitamin D combination, এসব ট্রিটমেন্ট করলে এগুলো সম্ভব যে অস্টিওপোরোসিসের কমপ্লিকেশন গুলো অ্যাভয়েড করা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা চলে এসেছি আজকে আলোচনার শেষ পর্যায়ে। তো বিদায়ের পূর্বে আপনার কাছে জানতে চাইবো যে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমার বলার একটাই, যে না, যেহেতু আপনাদের ইন্স্যুরেন্স এইসব স্ক্রিনিং টেস্ট গুলা কভার করে, কেন আপনারা মানে এইসব রিস্কে ঝুঁকি নিতে যাবেন? মানে এইসব ডিজিজ কন্ডিশনে ঝুঁকি নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। কারণ ইটস নট লাইক আপনি প্রতি মাসে যাচ্ছেন স্ক্রিনিং করাতে, না, মানে ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন, মানে আপনি এভরি 2 to 3 ইয়ার্স আপনি একটা স্ক্রিনিং করতে যাচ্ছেন, কোলোনোস্কোপি 10 ইয়ার্স করতে যাচ্ছেন। যেহেতু আপনি ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স কভার করে, আমি বলবো আপনার প্রাইমারি কেয়ার ডাক্তারের সাথে কনসাল্ট করে যে স্ক্রিনিং গুলো যাতে আপনার অনেক আপ টু ডেট থাকেন, দ্যাটস দ্য অনলি রিকমেন্ডেশন আই হ্যাভ, যাতে আপনারা নিজেরা সাফারিংস থেকে মানে মুক্ত হতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সময় স্বল্প পরিসরে স্ক্রিনিং টেস্ট আসলে প্রিভেনশনে কি করে এত বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এটাকে খুব সিম্পল ভাবে আসলে প্রেজেন্ট করতে। আশা করি যে এই আমরা যে বারবার করে আসলে এই জিনিসগুলোকে আলোচনায় নিয়ে আসছি, এটা কিছুটা হলেও আপনাদেরকে অনুপ্রাণিত করতে পারবে যে আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে আমাদের দায়িত্বটা পালন করি, আমরা নেগলিজেন্সি না করে ডাক্তারের নির্দেশ মতো আমাদের যার যেটা যখন দরকার, যে স্ক্রিনিং টেস্টটা আমাদের শিডিউল দেওয়া হচ্ছে, সেটা যেন আমরা একটু গুরুত্ব সহকারে নেই এবং নিজের অবস্থান থেকে আমরা যেন শিডিউলটা ফলো করে টেস্টগুলো ঠিকভাবে করি। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী পর্বগুলোতে আমরা চেষ্টা করবো এর ধারাবাহিকতায় আরো অন্যান্য স্ক্রিনিং টেস্ট গুলো নিয়ে আলোচনা করতে। আমাদের সাথে আলোচনা এতক্ষণ সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, আপনাকে টিভিএন 24 এর পক্ষ থেকে জানাচ্ছি বিশেষ কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ, টিভিএন কে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। মানে আশা করবো এই স্ক্রিনিং টেস্ট গুলোর ব্যাপারে ওনাদের ইনফরমেশন গুলো কাজে লাগবে। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার এইসব প্রোগ্রামে দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই আমাদের স্ক্রিনিং টেস্টটাকে গুরুত্ব সহকারে নিয়ে এবং স্ক্রিনিং টেস্ট গুলো কিন্তু আমরা অবশ্যই করাবো। সকলেই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত
TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।